ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা আসলে কখন পড়ি, এটা আজকের ভিডিওতে আমি একটা কুইজ দিলাম যে মুসলিম হিসাবে আসলে আমরা কতটুকু জানি যে কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় ইন্না লিল্লাহ অথবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি কোনো ব্যক্তির মৃত্যুতে আমরা পড়ি, না কোনো দুঃসংবাদ শুনলে পড়ি? ব্লুটুথ মুসলিম জাতি কমেন্টে লিখুন। তো আসি মূল কথায়, যে আজকে সারাদিন ফেসবুকে সবচেয়ে বেশি ভাইরাল যে নিউজটা, যে আওয়ামী লীগের খেলা হবে খেলা। তো খেলার আগেই যিনি বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন শামীম ওসমান ভাই, তিনি দুবাই আছেন সপরিবারে। তো আজকে যে খবরটা যে শামীম ওসমান মারা গেছে, আসলে কি ঘটনা সত্য নাকি মিথ্যা? তো আমি আপনার এই নিউজটা দেখার পরে বেশ কিছু কি বলা হয় যে মূলধারার গণমাধ্যম যেগুলা, সেগুলাকে ঘাটলাম। এখন মূলধারার গণমাধ্যমের মধ্যেও ভেজাল হইছে। ভেজালটা কোনটা? যে ধরেন ফটো কার্ড, অর্থাৎ আমি যেমন আমার পেজ থেকে মাঝে মাঝে আপনাদের জন্য নিউজ ছাড়ি, তো অনেকে করে কি ছবিটা বদলাইয়া লেখাটা বদলে একটা ছাইড়া দেয়। তো যার কারণে যমুনা টিভি, তারপর হচ্ছে যে ধরেন আমার দেশ পত্রিকা, কালবেলা, প্রত্যেকটা পত্রিকার একটা কিউ কার্ড থাকে। তো এই কিউ কার্ড গুলোকে ব্যবহার করে আমরা যে গুজববাজ জাতি বা মানুষের মৃত্যুর জন্য কি পরিমাণ অপেক্ষা করতে আছে, আমার কাছে এটাই মনে হয়েছে যে শামীম ওসমানের মৃত্যুর জন্য জাতির মধ্যে একটা অংশ যারা এনটি আওয়ামী লীগ আছে বা কি বলা যায় এনটি শামীম ওসমান আছে, তারা অপেক্ষা করতেছে। তো ওই জায়গা থেকে আপনার যতটুকু দেখলাম, ওই যে চকচক করলেই শোনা হয় না, অর্থাৎ শামীম ওসমান বিন্দাস জিন্দা আছে, খাচ্ছে দুবাইয়ে, ফেরারি গাড়ি চড়তেছে। কিন্তু বাংলাদেশে শামীম ওসমানের মৃত্যু, তারপর জানাজার টাইম, তারপর হচ্ছে কুলখানিতে কি খাওয়ানো হবে, মানে লেটকা খিচুড়ি খাওয়ানো হবে নাকি না ধরেন গরুর মাংস দিয়া, তারপর হচ্ছে ডাল দিয়া কোনো কিছু খাওয়ানো হবে, মোটামুটি এই ধরনের একটা জিয়াফত আয়োজনও হয়ে গেছে। মূল ঘটনা কি? ওই যে ভিডিওর প্রথমেই বললাম ফটো কার্ড। অর্থাৎ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের মধ্যে একটা গ্রুপ আছে যে পাবলিক কি চায় এরা ফিল করে। যে ধরেন হুট করে যদি এখন শেখ হাসিনার মৃত্যুর খবর আসে, মুহূর্তের মধ্যে ভাইরাল হবে। জাতির একটা অংশ যারা এনটি শেখ হাসিনা বা এনটি আওয়ামী লীগ, তারা দোয়া করতেছে মনে প্রাণে কবে মারা যাবে। আবার যারা আওয়ামী লীগের সাপোর্টার আছেন কিন্তু দলীয়ভাবে আপনার ঊর্ধ্বতন যারা আছেন বা হাইকমান্ডের সাথে কোনো কমিউনিকেশন নাই, তো তাদের মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হয় যে আসলে ভেতরে ভেতরে কি হচ্ছে। তো এগুলার কারণে যারা গুজববাজ, মানে কিছু ভিউ কামানোর জন্য, কিছু পয়সা কামানোর জন্য এরা আসলে যে কোনো কিছুই করতে পারে। তো একটা ফটো কার্ড থেকে এই ঘটনার সূত্রপাত। আমাদের রিউমার স্ক্যানার অথবা ফ্যাক্ট চেক যেই প্রতিষ্ঠানগুলো আছে, তারা বলছে যে শামীম ওসমানের মৃত্যুর খবরটা হচ্ছে ভুয়া। তিনি এই মুহূর্তে দুবাই আছেন। আর ফেসবুকে যে বিষয়টা আসছে, এটা হচ্ছে একটা ফটো কার্ডকে নকল কইরা আপনার এটা ছেড়ে দিছে, আর জাতির মধ্যে এটা নিয়ে গণহারে শেয়ার। তবে যারা এই কাজগুলা করে তাদের হেদায়েতের জন্য আমি দোয়া করি, কারণ মাঝে মাঝে হয় কি অনেক সেন্সিটিভ ইস্যু থাকে, স্পর্শকাতর ইস্যু থাকে। এটা তো একটা ট্রোলিং ইস্যু যাক, কিন্তু অনেক স্পর্শকাতর ইস্যু থাকে। তো সেই ক্ষেত্রে মানুষ পরবর্তী সময় যে জিনিসটা দেখতে চায়, জানতে চায়, ওই বিষয়টা নিয়ে এরা কিন্তু একটা গুজব ছড়াই দেয়। আর মুহূর্তের মধ্যে এগুলো নিয়ে বাংলাদেশে মানুষ মাইরাও ফেলছে। এরকম হয়েছে না যে দেখো হিন্দু কি বলছে, মুসলিম কি বলছে, এই মানে আগামাতা কিছু নাই, নবীডিয়া কি বলছে। সো আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, আমি বিশ্বাস করি খুবই স্মার্ট, ডেশিং এবং কি একটু সচেতন। প্রযুক্তির এই যুগে আপনাকে সচেতন থাকতে হবে। ফেসবুকে কোনো কিছু দেখলেন, হুট করে আপনি এটা নিয়ে রিয়েকশন দেন না। আপনি যাকে নিয়মিত দেখেন, আমি গরিবরে যারা দেখেন, যাদের কাছে মনে হয় যে নাইম ভাইয়ের কাছ থেকে অথেন্টিক নিউজ পাওয়া যায়, তা আপনি একটু অপেক্ষা করেন যে আমি নিউজটা নিয়ে কাজ করতেছি কিনা, অথবা মূলধারার গণমাধ্যমের সাইটগুলো আপনি ফলো দিয়ে রাখেন। মূলধারার এখন আমার দেশের নামে 10টা ফেক জায়গা আছে। আমি জাস্ট ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার নামে মিনিমাম 500 পেজ আছে, 500। আমি নিজে কনফিউশনে যে, আমার আত্মীয় স্বজন কনফিউশনে যে কোনটা আমার রিয়েল পেজ, তাহলে বোঝেন যে বাকিদের নিয়ে কি চলতেছে। সো শামীম ওসমান মারা যায় নাই, আল্লাহ যেদিন তার মৃত্যু রাখছে ওই দিনই হবে। তবে এ নিয়ে ফেসবুকে যা আপনারা দেখছেন সম্পূর্ণটাই ভুয়া। আর ভবিষ্যতেও এই ধরনের কন্টেন্ট শেয়ার করতে একটু ভেবেচিন্তে শেয়ার করবেন। যুক্ত হচ্ছে ইয়েমেনের হুথিরা, ইরানের পক্ষে লড়াইয়ে নামছে তারা। লড়াইয়ে নামার ঘোষণা দিয়েই ইসরায়েলের উপরে মিসাইল হামলা চালিয়েছে আজকে। আর মিসাইল হামলা চালানোর পরেই তারা নিজেরাই আবার ঘোষণা দিয়েছে যে আমরা প্রথম মিসাইল হামলা চালিয়েছি ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে, এবং তাদের মিসাইল ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে কিছু জায়গায় টার্গেট করেছে। দক্ষিণ দিক থেকে হুথিরা, উত্তর দিক থেকে হিজবুল্লাহ বলেছে যে গত কয়েকদিনে তারা প্রায় 100-র মতো ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে।
এটা মনে হয় এ যাবৎকালে অল্প সময়ে সবচেয়ে বেশি ইসরায়েলের ট্যাঙ্ক ধ্বংস হওয়ার ঘটনা। শুধুমাত্র 24 ঘন্টায় 20টির মতো ট্যাঙ্ক ধ্বংস করার কথা বলেছে হিজবুল্লাহ। লেবাননের বিভিন্ন জায়গায় ইসরায়েল তার এই ট্যাঙ্ক ধ্বংসের প্রতিশোধ নেয়ার জন্য সাধারণ মানুষের বাড়িঘরে আক্রমণ করছে। সেই আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না কোনো সাধারণ মানুষ। বাড়ি ঘর এবং এমনকি লেবাননের যে যে চাষাবাদযোগ্য ভূমি ছিল সেটার প্রায় 20% অলরেডি ধ্বংস করেছে ইসরায়েল। এর আগে আপনারা দেখেছেন ইসরায়েল বিভিন্ন দেশে, সিরিয়াতে, তারপর হচ্ছে গাজা ভূখণ্ডে কিছু কেমিক্যাল ছাড়তো যেন চাষাবাদ না করা যায়, ভূমিতে যেন চাষাবাদ না হয়, এরকম ভাবে চাষাবাদযোগ্য ভূমিকে অনুর্বর করে ফেলতো। আর এখন যেটা করছে সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন, আক্রমণ। এই আক্রমণে লেবাননে প্রায় 1000 বেশি, 1200-র বেশি মানুষ এখনো পর্যন্ত নিহত হয়েছে। ওদিকে ইরান তার আক্রমণ যেভাবে তীব্র করছে তাতে মার্কিন প্রেসিডেন্ট নতুন করে আরেকটা বিমানবাহী রণতরী পাঠাচ্ছেন এই এলাকায়। এই বিমানবাহী রণতরীটি হচ্ছে ওই যে ডব্লিউ বুশ বিমানবাহী রণতরী। একই সাথে এই রণতরীর সাথে সাথে তিনি স্ট্রাইক ফোর্স অর্থাৎ অনেকগুলো এর পাশে যে যুদ্ধ জাহাজ থাকে সেগুলোকেও পাঠাচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে গতকালকে তিনি সৌদি আরবের অর্থায়নে করা একটা সম্মেলন, যে সম্মেলনটা আমেরিকাতে হয়েছে, সেই সম্মেলনে তিনি বিশাল বক্তব্য দিয়েছেন এবং তার সেই বক্তব্যগুলো নিয়ে গতকাল থেকেই ব্যাপক তোলপাড়। তিনি সেই বক্তব্যে সৌদি আরবের বাদশাহ, এই মোহাম্মদ বিন সালমানের বাবা, তাকে ব্যাপক পরিমাণে আসলে ইনসাল্ট করা বা অসম্মান করা যদি বলি সেটা করেছেন। তিনি বলেছেন যে সৌদি আরব নিজেও মনে করতো না, সৌদি আরবের মানে এই যে সৌদি আরবের বর্তমান যে বাদশাহ, সে মানে এমন একটা ভাব নিয়েছিল যে আমার কথায় সে চলবে না, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু সে নিজেও মনে করতো না যে শেষ পর্যন্ত এসে আমার পাশাই তার চুমা দিতে হবে, সহজ কথা যেটা একেবারে সরাসরি সেটাই বলছে। এবং শেষ পর্যন্ত তাদের এটা করতে বাধ্য করেছি আমরা। অর্থাৎ তিনি সৌদি আরবকে কলে কৌশলে কিভাবে এর আগের টার্মে এবং এই টার্মে তার পক্ষে নিয়ে এসেছেন সেটার মোটামুটি একটা ইঙ্গিত দিয়েছেন। আরো অনেকগুলো কথা বলেছেন এই যুদ্ধ নিয়ে, ইরানের যুদ্ধ নিয়ে, তারপরে ভেনেজুয়েলার মাদুরোকে কিভাবে তারা গ্রেফতার করে তার বাসা থেকে নিয়ে গেল সেগুলো নিয়ে কথা বলেছেন। তার এই কথাগুলো থেকে কিছু কিছু ভিডিও, মানে আধা ঘন্টা আগের কথা, আধা ঘন্টা পরের কথা, 10 মিনিট পরের কথা, এগুলো কেটে কখনো তিনি মাদুরোকে নিয়ে বলেছেন, ভেনেজুয়েলাকে নিয়ে বলেছেন, কখনো ইরান নিয়ে বলেছেন, কখনো অন্য বিষয়ে বলেছেন, এগুলোকে কেটে এমন একটা কিছু ভিডিও হয়তো আপনারা দেখেছেন যে ভিডিওগুলোতে মনে হয় যে আমেরিকার প্রেসিডেন্ট বলছেন যে তাদের যে সবচেয়ে বড় বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন, সেটাতে 100-র মতো মিসাইল নিক্ষেপ করা হয়েছে, 17 দিক থেকে মিসাইল এসেছে এবং সেই মিসাইলের তাড়নায়, মিসাইলের তাণ্ডবে তারা হতবিহল হয়ে গেছেন এবং সেখান থেকে কোনো মতে বেঁচে এসেছেন, এরকম একটা ব্যাপার। কিন্তু আসলে সেই ভিডিওটা সঠিক না। অর্থাৎ এই যে মিসাইল আক্রমণ বা 17 দিক থেকে আসছে, কথাটা এরকম না। কথাটা হচ্ছে তিনি বলেছিলেন যে ভেনেজুয়েলাতে মাদুরোকে যেই রাতে আমরা অপহরণ করি সেই রাতে ভেনেজুয়েলার আকাশে আমাদের বিমানগুলো উঠতেছিল, প্রতি 3 সেকেন্ডে একটা করে বিমান উঠছে, এই বিমানবাহী রণতরী থেকে বুম 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 বিমান উঠতেছে, এভাবেই তিনি বলেছিলেন। তারপরে তখন আমি এটা লাইভ দেখছি, তার কথা আমি এটা লাইভ দেখছিলাম এবং তাদের দিক থেকে খবর আসছিল যে আমরাও রেডি, আমরা বলছি আমরাও রেডি। মানে তাদের দিক থেকে এখানে বলা হচ্ছে মূলত ওই অপারেশনে থাকা আমেরিকার যে সৈন্য তারা বলছে যে আমরা রেডি আছি, আমরা এখন বিমানগুলো উড়াচ্ছি। তারপরে সে বলতেছে এরপরেই হচ্ছে আমাদের অপারেশন মোটামুটি খতম, এরপরে হচ্ছে বিমানগুলো আবার তরতর করে সব চলে আসলো। 17 দিক থেকে, এই দিক থেকে ওই দিক থেকে 17 দিক থেকে বিমান আসছে। মানে তাদের বিমানগুলো বিভিন্ন দিক থেকে আসছে এবং এটা কন্ট্রোল করা যে হচ্ছে যেমন তেমন ব্যাপার না, সেটা তিনি বোঝাতে চাচ্ছিলেন ভেনেজুয়েলাতে। এখন এইখান থেকে কাটছাট করে তারপরে বলা হচ্ছে যে 17 দিক থেকে আসছে, এটা কন্ট্রোল করা অনেক কঠিন একটা ব্যাপার, আমাদের বিমানগুলো উঠছিল, আমরা কল্পনাই করতে পারিনি যে এরকম একটা জিনিস হবে। এরকম ভাবে তার কথা কাটছাট করে করা হয়েছে। যাই হোক, এটা নিয়ে অনেকের আছে যে সে যদি কথা কাটছাট করে বলে তারপরেও
তারপরেও কিন্তু তার অনেকগুলো কথা আসলে এর আগেও প্রচার হয়েছে। তিনি বিভিন্নভাবে বলেছেন যে হচ্ছে ইরান আমাদের উপরে যে এত সিরিয়াসলি আক্রমণ করবে এটা আমরা অনেকেই কল্পনা করি, সে কথা তিনি বলেছেন। যাই হোক, এখন এই যে হুথিদের এই যুদ্ধে মিসাইল মেরে যোগদান করা, এটাকে অনেকেই অনেক বড় করে দেখছেন যে মিসাইল মেরেছে হুথিরা। আসলে হুথিদের মিসাইল মারা এখানে বড় বিষয় না। এখানে হুথিদের বড় বিষয় হচ্ছে তারা এই যুদ্ধে যোগ দেওয়া মানেই হচ্ছে বাব আল মানদেব। যেই বাব আল মানদেবের মধ্য দিয়ে বা বাব আল মানদেব দিয়ে প্রণালী দিয়ে লোহিত সাগরে জাহাজগুলো আসে। যেহেতু শুধুমাত্র এই হরমুজ প্রণালী বন্ধ করার কারণে বিশ্বে এখন সব দেশে তেল গ্যাসের সংকট, সারের সংকট, খাদ্যের সংকট, অন্যান্য প্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দিয়েছে এবং এই সংকট যত দিন যাবে তত বাড়বে। কোনো একটা দেশ বলতে পারবে না যে আমি এই সংকট থেকে পুরোপুরি মুক্ত, কারো বলার অধিকার নেই। ট্রাম্প কয়েকবার বলেছিলেন, কিন্তু তার বলার পরে তার দেশের পত্রপত্রিকাগুলো পর্যন্ত বলছে, যে মিডিয়া বলছে, ট্রাম্প বলছে যে এই হরমুজ প্রণালী আমাদের এটার উপরে কোনো এফেক্ট নেই, হরমুজ প্রণালী বন্ধ হলেও আমাদের তেমন কিছু নেই, আমাদের যথেষ্ট পরিমাণে তেল আছে, আমাদের এত তেল আছে যা রাশিয়া এবং সৌদি আরব একত্র করলেও নাই। এটা ছিল তার কথা। তার এই কথাটাকে অনেকে আবার হচ্ছে হাস্যরস করছে যে কি বলে ট্রাম্প, ওদের নাকি এত তেল আছে যা রাশিয়া এবং সৌদি আরবের নাই। আসলে বিষয়টা হচ্ছে যে একটা দেশের যদি তেল খনিতে থাকে, আপনার খনিতে ব্যাপক পরিমাণে তেল আছে, কিন্তু আপনি কতটা উৎপাদন করতে পারছেন, ওখান থেকে উত্তোলন করতে পারছেন এবং সেটা ব্যবহার করতে পারছেন, সেটা বাজারে ছাড়তে পারছেন, সেটা একটা ব্যাপার। সেই দিক থেকে চিন্তা করলে রাশিয়া এবং ভারত, এই রাশিয়া এবং সৌদি আরব যে পরিমাণে তেল উত্তোলন করে বাজারে ছাড়ে, আমেরিকার পরিশোধন করে উত্তোলন করে পরিশোধন করে, কিছু কিছু হচ্ছে সে নিজের দেশে উত্তোলন করে আবার বাইরের থেকে অপরিশোধিত তেল এনে পরিশোধন করে বাজারে ছাড়ে, সেটার পরিমাণ প্রায় সমান। এদিক থেকে তার কথা ঠিক আছে যে ঠেকায় পড়ছে নাকি, ওরা দুই দেশ একত্রে যে পরিমাণ তেল বাজারে ছাড়ে তার চেয়ে বেশি তেল আমি বাজার ছাড়ি, কথা সত্য। কিন্তু তারপরেও সে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না এবং আমেরিকায় তেলের বাজারের দাম হু হু করে বাড়ছে। গেল সেটা। এখন এই আজকে মূল কথা হবে হচ্ছে এই হুথিদের অংশগ্রহণ, এবং এই হুথিরা যদি অংশগ্রহণ করে, যেমন আমরা জানি যে 2023 সালের অক্টোবরে ইসরায়েল যে আক্রমণ শুরু করেছিল গাজা ভূখণ্ডে, সেখানে 2024 সালের দিকেই জুলাইয়ের দিকে হুথিরা সেই আক্রমণে যোগ দেয় এবং এরপরেই আসলে মূলত পাল্টে যায় ইসরায়েলের খেল। এরপরে বিভিন্ন দেশ আসতে শুরু করে, লোহিত সাগরের নৌ যোগাযোগ বন্ধ হয়ে যায়, তারপরে আমেরিকা এবং ব্রিটেন একত্রে হুথিদের উপর আক্রমণ করে। কিন্তু এই যে লোহিত সাগরে আক্রমণ করাটা, মানে মিসাইল আক্রমণ ইসরায়েলে যতটা ক্ষতি না করে, লোহিত সাগর আক্রমণ বন্ধ করার কারণে তার চেয়ে অনেক বেশি ক্ষতি অনেক দেশ হয়, যে সমস্ত দেশ ইসরায়েলকে সাপোর্ট দেয়। সুতরাং এবারও এই হুথিদের এই যুদ্ধে অংশগ্রহণ আমেরিকা ইসরায়েলের সাপোর্টারদের অনেক বেশি ক্ষতি করবে, আবার বিশ্বের অর্থনীতিকে আরো বেশি ক্ষতি করবে, এবং এটা বড় ধরনের একটা মাথা ব্যথার কারণ হবে আমেরিকা এবং ইসরায়েল। এর বাইরে কি আছে? এখন এই যে হুথিরা যদি যুক্ত হয় তাহলে কি হতে পারে? বাণিজ্যের যে আরো একটা রুট, সেটাও বন্ধ হয়ে যেতে পারে। আর সেটা বন্ধ হয়ে গেলে কি করতে হবে? সবার সাথে একটা, মানে সবার অর্থনীতিতে একটা বড় ধরনের ধাক্কা লাগবে, এটা থেকে কেউ রক্ষা পাবে না। এবারে আরো কিছু খবর, যেমন ধরুন তার মধ্যে অনেক ধরনের খবর আছে যে উন্নত ধরনের যে শাহেদ ড্রোন, যেগুলো রাশিয়া ইউক্রেনে ব্যবহার করত ইরানের কাছ থেকে টেকনোলজি নিয়ে, সেই ধরনের ড্রোন আবার রাশিয়া ইরানের কাছে পাঠাচ্ছে, এরকম কিছু খবর কারা বলছে? মার্কিন এবং ইউরোপীয় কর্মকর্তারা বলছে, বার্তা সংস্থা এপিকে। এখন এই যে কথাগুলো বলছে যে রাশিয়া ইরানের কাছে উন্নত মানের শাহেদ ড্রোন পাঠাচ্ছে, কে বলছে? ইউরোপ বলছে। ইসরায়েল কয়েকদিন আগে রাশিয়া থেকে ইরানে যাওয়া ক্যাসপিয়ান হ্রদের মধ্য দিয়ে যে রুট বা যে লাইন, যে নৌ লাইন, সেখানে কার্গো জাহাজে হামলা করেছিল। তার মানে এরা এই কথা দিয়ে ইসরায়েলের সেই হামলাটাকে জায়েজ করিয়ে নিচ্ছে যে হ্যাঁ, রাশিয়া তো পাঠাচ্ছে, ইসরায়েল যদি হামলা করে থাকে সেটা ঠিকই করছে, এরকম একটা
ব্যাপার। আবার এই যে শাহেদ ড্রোন পাঠাচ্ছে, শাহেদ ড্রোন ব্যবহার করছে ইরান, এটা থেকে, এই ড্রোনের আক্রমণ থেকে রক্ষার জন্য এখন ড্রোন এক্সপার্ট মিস্টার ভলোদিমির জেলেনস্কি, যিনি ইউক্রেনের প্রেসিডেন্ট, তিনি এখন মধ্যপ্রাচ্য সফর করছেন। মরুভূমির মধ্যে ঘুরে ঘুরে তিনি বিভিন্ন দেশের এই যে শেখদের সাথে, রাষ্ট্রপ্রধানদের সাথে বসে আলোচনা করছেন এবং চুক্তি করছেন যে আমি রাশিয়ার ড্রোন যেভাবে ঠেকিয়েছি তোমাদেরকে সেই টেকনোলজি দিতে পারি, তোমরা আমাকে সাপোর্ট দাও, এবং আমেরিকাও যেন আমাকে সাপোর্ট দেয় সেই ব্যবস্থা করো, আমাকে অর্থ দাও। আমেরিকা যেহেতু দিতে পারছে না, এটা অবশ্য আমেরিকারই এইখানে হচ্ছে একটা চাল, যে আমেরিকা নিজে যেহেতু অর্থ দিচ্ছে না, ইউরোপও দিচ্ছে না, দিতে পারছে না, এখন এই ইউক্রেনকে যদি এই যুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে রাখতে হয়, তাহলে তাকে অর্থনৈতিক সাপোর্ট দিতে হবে। সেই অর্থনৈতিক সাপোর্টটা আসবে কোত্থেকে? এখন যেহেতু আরব দেশগুলো যুদ্ধে আছে, ঝামেলায় আছে, সুতরাং তাদের এখন এই ড্রোন টেকনোলজি বা অ্যান্টাই ড্রোন টেকনোলজি দিয়ে তারপরে সেখান থেকে একটা অর্থনৈতিক সাপোর্ট পেতে চাচ্ছে। এজন্য সৌদি আরবের সাথে, সংযুক্ত আরব আমিরাতের সাথে অলরেডি চুক্তি হয়েছে এই ভলোদিমির জেলেনস্কির, আরো হয়তো দুই একটা দেশের সাথে চুক্তি হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই চুক্তি এবং তার এই টেকনোলজি এই দেশগুলোকে ইরানের আক্রমণ থেকে বাঁচাতে পারবে কিনা। দেখুন, ইরানের আক্রমণ থেকে বাঁচার জন্য এই দেশের অনেক বড় টেকনোলজি ছিল, যে টেকনোলজি ইউক্রেনের কাছেও ছিল না, যে টেকনোলজি আমেরিকার টেকনোলজি। সেটা কি? সেটা হচ্ছে বিভিন্ন লেয়ারের এয়ার ডিফেন্স সিস্টেম। সেই এয়ার ডিফেন্স সিস্টেমও এখন অকার্যকর। সেখানে জেলেনস্কির সিম্পল কোনো টেকনোলজি কাজ করবে কিনা, এটা একটা বড় প্রশ্নের ব্যাপার। তবে রাশিয়া যেভাবে ইউক্রেনে শত শত ড্রোন দিয়ে আক্রমণ করতো, আপনারা জানেন যে এক এক সময় 400, 500, 700, এমনকি 800 ড্রোন পর্যন্ত হচ্ছে এক রাতে ব্যবহার করেছে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার জন্য। সেক্ষেত্রে সেই ড্রোনগুলো থেকে ইউক্রেন যথেষ্ট পরিমাণে নিজেকে রক্ষা করতে পেরেছিল। এখন 800 ড্রোন থেকে যদি আপনি 600 ড্রোনও হচ্ছে আটকাতে পারেন, সেটা একটা বড় ব্যাপার। এখন সেই ধরনের একটা টেকনোলজি এরা চাইছে যে ভাই তোমার কাছে কি সিম্পল টেকনোলজি আছে? এই বিশাল বিশাল আমেরিকার, ইসরায়েলের এত বড় বড় টেকনোলজি দিয়ে আসলে আমি ড্রোন ঠেকাতে পারছি না। এগুলো তৈরি হয়েছে যুদ্ধ বিমান ঠেকানোর জন্য, বিশাল বিশাল মিসাইল ঠেকানোর জন্য, ড্রোন তো আমি ঠেকাতে পারছি না, তাহলে কি করা যায়? এখন এই সমস্ত দেশ তার কাছ থেকে টেকনোলজি নিচ্ছে, এবং এই টেকনোলজি নেয়ার কারণে তাকে অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছে। গেল সেটা ড্রোনের বিষয়টা। কিন্তু এই ড্রোন নেওয়া, ড্রোন টেকনোলজি নেওয়া, এবং এরপরেও ইরানের আক্রমণ কিন্তু এই অঞ্চলে সবগুলো ঘাঁটিতে হচ্ছে। আজকে সৌদি আরবের 2-3টা ঘাঁটিতে আক্রমণ হয়েছে, কুয়েতে আক্রমণ হয়েছে, ওমানে আক্রমণ হয়েছে, ঘাঁটিগুলোতে আক্রমণ হয়েছে। ইরান বলছে আমার যে সমস্ত ঘাঁটিতে আক্রমণ হচ্ছে আমি সেই সমস্ত ঘাঁটির পাল্টা আক্রমণ করব, এবং সে তার এই পাল্টা আক্রমণ কন্টিনিউ করছে। ওদিকে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত দেশ থাকতে কেন পাকিস্তানকে এই ইরান যুদ্ধের ইরান যুদ্ধের মধ্যস্থতা করার দায়িত্ব দিলেন। তো সে বলছে আমি আসলে সাকসেসফুল লোকদেরকে, অর্থাৎ যারা আমার চেয়ে বেশি সাকসেসফুল, আমি তাদেরকে আসলে বেশি একটা পছন্দ করি না। কারণ তাদেরকে নিয়ে কথা বললে তখন তাদের নিয়েই সবাই কথা বলবে, আরে এই লোক তো অনেক বেশি সফল, এই লোকের এই কৃতকার্য, অমুক সমক, শৌর্য, বীর্য সবকিছু নিয়ে আলোচনা হবে। এজন্য আমি চাই আমার পাশে আমার চেয়ে একটু কম লেভেলের লোকজন থাকুক, তাদেরকে নিয়ে কাজ করি। সেজন্য আমি হচ্ছে পাকিস্তানকে এই ক্ষেত্রে ব্যবহার করছি, এটা হচ্ছে তার কথা। যাই হোক, সে যেভাবে যেই ক্ষেত্রেই ব্যবহার করুক, পাকিস্তান যদি এই যুদ্ধ বন্ধ করতে পারে, মধ্যস্থতা করে, এটা একটা বড় ব্যাপার হবে। একটা মুসলিম দেশ এই যুদ্ধটাকে বন্ধ করতে চাচ্ছে। ওদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজকে প্রায় 1 ঘন্টার মতো ফোন আলাপ করছেন। আপনি চিন্তা করতে পারেন যে এই যুদ্ধের মধ্যে ইরানের প্রেসিডেন্টের 1 ঘন্টা ফোন আলাপ, 1 ঘন্টা। আপনি 1 ঘন্টা কথা বলবেন, এরকম কোন কার সাথে কথা বলেছেন সর্বশেষ 1 ঘন্টা বলেন তো? যারা বিবাহিত আছেন বউদের সাথে তো কেউ 1 ঘন্টা কথা বলেনি নেই। আর যারা প্রেম করতেছেন তারা হয়তো বা কেউ কেউ এই রেকর্ডটা ভঙ্গ করে থাকতে পারেন। কিন্তু এই ইরানের প্রেসিডেন্ট আর পাকিস্তানের প্রধানমন্ত্রী আজকে 1 ঘন্টা আলাপ করেছেন
এই যুদ্ধবিরতি নিয়ে। চিন্তা করতে পারেন যে কি আলাপ করা সম্ভব 1 ঘন্টা ফোনে। তারা তো আর এরকম না যে আচ্ছা ঠিক আছে আজকে কি দিয়ে খেয়েছো, তো রান্নাটা কি করেছো, আচ্ছা রান্নাটা কেমন হয়েছিল, তো তোমার আম্মু কেমন আছে, তো তার অবস্থা কি, তো তোমার ভাই কেমন আছে, তো তোমার বোন কেমন আছে, তো অমুক খালা কেমন আছে। এই ধরনের আলাপ তো আর হচ্ছে না, স্বাভাবিকভাবে সিরিয়াস আলাপ হচ্ছে। সুতরাং 1 ঘন্টা বিশাল একটা ব্যাপার। যাই হোক, এই 1 ঘন্টা বৈঠকের পরে পাকিস্তান থেকে কিছু বক্তব্য এসেছে যে ইরান পাকিস্তানের 2টো কার্গো জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার সুযোগ দিয়েছে। আবার পাকিস্তান ইরানে খাদ্য সামগ্রী পাঠানোর অনুমতি দিয়েছে। খাদ্য সামগ্রী, চিন্তা করতে পারেন পাকিস্তান কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র না, বিভিন্ন ভাবে তার হচ্ছে সমস্যা আছে। তারপরে সে বলছে এই যুদ্ধের সময় ইরানে আমি খাদ্য পাঠাবো এবং বিভিন্ন ধরনের পণ্য পাঠাবো, এটা তারা এগ্রি করেছে। ভালো একটা খবর, চমৎকার খবর, সত্যি কথা যেটা। এখন এই খবরের পরে আজকে যদি বলা হয় যে আজকে ভাই সবচেয়ে বড় আক্রমণটা কোথায় হয়েছে, আজকে সবচেয়ে বড় আক্রমণ হয়েছে কুয়েতের বিমানবন্দরে। দফায় 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 হামলা হয়েছে কুয়েতের বিমানবন্দরে, ড্রোন হামলা। 6 বার আগুন লেগেছে সকাল থেকে, চিন্তা করতে পারেন। এখানে রাডার ব্যবস্থা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটা বিমানবন্দরে যদি আপনার রাডার সিস্টেম না থাকে, আমি কুয়েতের বিমানবন্দরে গিয়েছিলাম, একটা বিমানবন্দরে যদি রাডার সিস্টেম ধ্বংস হয় বা ক্ষতি হয় তাহলে ওইখানে বিমান নামাতে পারবেন না আপনি, মানে প্যাসেঞ্জার বিমান যেটা যাত্রীবাহী বিমান নামাতে পারবেন না। তো বলছে যে বিমানবন্দরটি বেশ কয়েকবার এই ড্রোন হামলার শিকার হয়েছে এবং আগুন ধরেছে সেখানে, কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মানে মানুষের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই বিমানবন্দরটি এর আগে কয়েকবার এই আক্রমণের শিকার হয়, কিন্তু এবার সবচেয়ে বেশি এই আক্রমণের শিকার হলো। ওদিকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলায় 9 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে, এটা হচ্ছে ইসরায়েলের বক্তব্য। নিহত কয়জন হচ্ছে কেউ জানে না। অনেকগুলো ট্যাঙ্ক ধ্বংস, এই যে প্রায় 100-র বেশি ট্যাঙ্ক ধ্বংসের কথা বলা হচ্ছে, ইসরায়েলের ট্যাঙ্ক ধ্বংস। এই যে ট্যাঙ্কগুলো চিন্তা করেন আপনি, ইসরায়েলের 100 ট্যাঙ্ক বা 200 ট্যাঙ্ক বা 500 ট্যাঙ্ক সে লেবাননে ঢুকিয়ে দিচ্ছে। ট্যাঙ্কের মধ্যে সৈন্যরা আছে, ট্যাঙ্ক চালাচ্ছে সৈন্যরা, ট্যাঙ্কের মধ্যে একাধিক সৈন্য আছে, তারা যাচ্ছে, ট্যাঙ্কগুলো ধ্বংস হচ্ছে, সৈন্য মারা যাচ্ছে অথবা যাচ্ছে না সেটা বাদই দিলাম, ট্যাঙ্কগুলো ফেলে ওই সৈন্যদের পালিয়ে যেতে হচ্ছে। এখন এই যে পরিস্থিতি, একদিকে লেবানন, একদিকে দেশের মধ্যে অবস্থা, একদিকে ইরান নিয়ে যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে সিরিয়া নিয়ে যুদ্ধ পরিস্থিতি, এই অবস্থায় ইসরায়েলের সেনাপ্রধান বলছে যে আমাদের সৈন্য সংখ্যা যথেষ্ট পরিমাণে কম, এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে কম, আমাদের সৈন্য নাই, এবং আমরা এই সৈন্যদের যে সাইকোলজিক্যাল অবস্থা, অনেক কম সৈন্য, নতুন করে সৈন্য আসছে না, রিজার্ভ যারা ছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে, দেশের মধ্যে যাদেরকে সেনাবাহিনীতে পাঠানো সম্ভব তাদেরকে সেনাবাহিনীতে পাঠানো হয়েছে, এই সবকিছু নিয়ে যে অবস্থা, তাতে আমাদের সেনাবাহিনী এরকম যদি যুদ্ধ চলতে থাকে তাহলে আমাদের ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নেই। একটা দেশের সেনাপ্রধান যদি এরকম কথা বলেন যে আমরা এই যুদ্ধে এমন একটা অবস্থায় আছি যে এই অবস্থা চলতে থাকলে আমরা ভিতর থেকে ধ্বংস হয়ে যাব, বাইরে থেকে কেউ আমার ধ্বংস করা লাগবে না,